গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার আদর্শ অনুসরণের তাগিদ বিশিষ্টজনদের। সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় মানুষের ঢল। ট্রাম্প প্রশাসনের সাথে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক। দ্বিপক্ষীয় বাণিজ্য, শুল্ক হার সহ অর্থনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। নানা নাটকীয়তা শেষে 11 দলীয় জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। এককভাবে নির্বাচনের ঘোষণা, এখনো সমঝোতা হতে পারে বলছে জামাত। অনিক রায়, তুহিন খান ও মেঘমাল্লার বসুর নেতৃত্বে নতুন দল এনপিএ। ফরহাদ মাজহারের আশীর্বাদ, জুলাই যোদ্ধাদের একাংশের পুরনো বন্দোবস্ত চর্চার অভিযোগ। উত্তরায় বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন, 6 জনের মৃত্যু, জীবিত উদ্ধার 13, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। শ্রদ্ধা ও ভালোবাসায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন বাংলাদেশের জনগণ। গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়ার আপোষহীনতার কথা জানান বিশিষ্ট নাগরিকরা। তারা বলেন, এত অত্যাচার নির্যাতনের পরও খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বের কারণে গণতান্ত্রিক সংগ্রামে বিজয়ী বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন মোহাম্মদ সেলিম। সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব বেগম খালেদা জিয়ার স্মরণে এই আয়োজন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা। সভাপতিত্ব করেছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছের হোসেন। শোকসভাকে ঘিরে এক আবেগঘন পরিবেশ। শুক্রবার বেলা 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর গড়ানোর অনেক আগ থেকেই দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে যোগ দেন। সপরিবারে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগতদের প্রায় সবার পরনেই কালো পোশাক, হাতে কালো পতাকা ও বুকে শোকের ব্যাজ। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জ্যেষ্ঠ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী এবং ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই যে সংযম, পরিণতিবোধ এবং আত্মমর্যাদা, রাজনীতিতে অনেক অনুসারী থাকবেন, অনেক মত পথ দর্শন থাকবে, কিন্তু যে জিনিস যে রাজনীতিরই, যে সংস্কৃতিরই অনুসারী হন না কেন, এই বিষয়টা আজকে বাংলাদেশের অসহিষ্ণুতার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ম্যাডাম খালেদা জিয়ার এই ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। That was a willful negligence. এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা একটা অমার্জনীয় অপরাধ। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। গত 55 বছরে মাত্র 2জন নেতা নেত্রী জন্মেছেন। তাদের সমতুল্য হওয়া কঠিন কাজ এবং সন্তান হলে আরো কঠিন কাজ। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, তোমার পতাকা যারে দাও তারে রবিবারে দাও শকতি। আজকে শহীদ জিয়া এবং বেগম জিয়ার পতাকা তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, তিনি যেন সেই অবিস্মরণীয় পতাকা, সেই শক্তির পতাকা, সেই স্বাধীনতার পতাকা তারেক রহমানকে বহন করবার শক্তি দান করেন। অনুষ্ঠানটি গাম্ভীর্যপূর্ণ রাখতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয় নজিরবিহীন শৃঙ্খলা ব্যবস্থা। বিভিন্ন বিষয়ে বেগম জিয়ার ইতিবাচক চিন্তার কথা স্মরণ করেন বক্তারা। তিনি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই? দ্বিতীয়ত হচ্ছে, রাজনীতিতে যোগ দেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে তিনি সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা পেয়েছেন, 8-9 বছরের মাথায়। এটা কিন্তু একটা রেকর্ড আমাদের দেশে। ওনার চিকিৎসা করতে দেওয়া হয়নি এবং সেটার প্রমাণ আমরা শুনলাম একটু আগে। এবং এত কিছুর পরেও উনি যখন প্রথম বাণী দিলেন মুক্ত হয়ে, 7ই অগস্ট উনি বিএনপির এক সভায় উনি ভাষণ দিলেন এবং সেখানে উনি যে মূল বাণীটা আমাদেরকে দিলেন যে ধ্বংস নয়, প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। বাংলাদেশের মানুষ, এই দেশের এই জনপদের মানুষ
তাকে অনন্তকাল ধরে স্মরণ রাখবে। তার দেশপ্রেম, সাহসিকতা, সততা, নিষ্ঠা, ত্যাগ, অত্যাচার সহ্য করার অপরিসীম ক্ষমতা, আরো অনেক কথাই হয়তো বলা যায়। বেগম খালেদা জিয়ার অবর্তমানে তার দল বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ বাস্তবায়নে আরও বেশি জনসম্পৃক্ত কাজ করবে, জনগণের কল্যাণে সবাই ঐক্যবদ্ধ থাকবে, এমন প্রত্যাশা বিশিষ্টজনদের। তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, তিনি সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী, তিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি বেগম খালেদা জিয়া। আজ বেগম খালেদা জিয়া নেই, কিন্তু রেখে গেছেন তার আদর্শ। বাংলাদেশের গণতন্ত্র, নারী জাগরণ, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এদেশের অগণিত মানুষ কাজ করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই বেগম জিয়ার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। সিকান্দার রহমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা। গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বেগম জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে বলে মনে করেন বিশিষ্ট নাগরিকেরা। নাগরিক শোকসভায় অংশ নিয়ে তারা বলেছেন, ন্যায়ের পতাকা হাতে আজীবন লড়াই করে গেছেন বেগম জিয়া, যা সমুন্নত রাখার দায়িত্ব এখন তরুণ প্রজন্মের। এ সময় বেগম জিয়ার স্মৃতিচারণ করেন সহযোদ্ধারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় উজ্জ্বল দাস। শোকের কালো রং গায়ে জড়িয়ে জুম্মার নামাজের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হতে থাকেন বিশিষ্টজনরা। তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া স্মরণে দলমত নির্বিশেষে নাগরিকদের শোকসভা। গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে বেগম জিয়ার আদর্শের চর্চা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারীরা। উনি যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন, এই বাংলাদেশের কোটি কোটি জনতা এবং আমরা যারা জাতীয়তাবাদের সৈনিক এবং সাধারণ জনগণ, তার এই আদর্শ আমরা আমাদের বুকে ধারণ করে রাখবো ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের লক্ষ কোটি তরুণদের মাঝে পৌঁছে দিতে হবে সেটা, এবং সে আদর্শ ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে। বেগম জিয়া আমাদের এই গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন যে শিখে গেছেন, আমরা এটা ধারণ করে সারা দেশে আমরা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। অতীতের গহীনে বেগম জিয়াকে খুঁজে ফেরেন তার দীর্ঘদিনের সহযোদ্ধাদের অনেকেই। জাতীয়তাবাদী ছাত্র দলের চিন্তা ভাবনা কি, তারা কি ভাবছে উনি জিজ্ঞেস করতেন, এবং আমার যতটুকু মনে পড়ে যে সব সময় আমাদের চিন্তা ভাবনার সাথে বেগম খালেদা জিয়ার চিন্তা ভাবনার একটা এক ধরনের একটা মিল আমরা সব সময় খুঁজে পেতাম। শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রতি তার একটা আলাদা দরদ ছিল। আমি একবার তাকে বলছিলাম যে ম্যাডাম, বাংলা একাডেমিতে নজরুলের বই প্রকাশ করার টাকা শেষ হয়ে গেছে, আর বই প্রকাশ করতেছে না। বলে আমাদের জাতীয় কবি নজরুলের বই প্রকাশ করতে টাকা নাই। আমি এরকম তো বললো, ঠিক আছে। পরের দিনই উনি নজরুলের বই করার জন্য বিশাল ফান্ড একটা দিয়ে দিলেন। ওনার কাছে প্রথম আমি গিয়ে বৌদ্ধদের পক্ষ থেকে প্রথম শুভেচ্ছা বিনিময় করি। সেই সময় আমাকে কোনো একজন ওনার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী একটু সংক্ষিপ্ত করার জন্য বলছিলেন, অথচ ওনার সঙ্গে আমার তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। উনি তখনই বলে দিলেন যে উনি বৌদ্ধদের প্রতিনিধি, ওনাকে কত বন্ধ করবেন না, এই দেশের নাগরিক, ওই সংখ্যালঘু দিয়ে বা বৌদ্ধ বলে ওনাকে এইভাবে করা যাবে না। উঠে আসে নানান স্মৃতিকথা, মূর্ত হয়ে ওঠে এক আপসহীন নেত্রীর রাজনৈতিক সংগ্রামের উপাখ্যান। বেগম খালেদা জিয়া বাংলাদেশের এমন একজন রাজনীতিবিদ যিনি তার স্বামীর পরে জনগণের এক বুক ভালোবাসা পেয়েছেন। আসলে বেগম জিয়া যে চলে গেছেন, এটা আমি কখনো অনুভব করছি না। আমার মনের মধ্যে একটা জিনিসই ভাসছে যে ওনার এই চেহারাটা, আমি যেদিকে তাকাই সেদিকে মনে হচ্ছে উনি আমার দিকে তাকিয়ে হাসছেন। তাকে চরমভাবে হেনস্থা করে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তার পরিবারকে তার সঙ্গে অসদাচরণের কোনো সীমানা ছিল না। তারপরেও তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমার এবং আমার পরিবারের সঙ্গে যে অসদাচরণ শেখ হাসিনা করেছেন, তার জন্য আমি একতরফাভাবে তাকে ক্ষমা করে দিলাম।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম জিয়া ছিলেন এক মহাকাব্যের নাম, তাই তার মৃত্যুর মধ্য দিয়ে পরিসমাপ্তি হয়েছে এক মহাকালের। দেশের বিশিষ্টজন এবং বেগম জিয়ার দীর্ঘদিনের সহকর্মীরা একত্রিত হয়েছেন তার স্মৃতি এবং অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশের পাথেয় এবং অনুপ্রেরণা হয়ে থাকেন বেগম জিয়া। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। মৃত্যুর 18 দিন পরও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা, ভক্তি ও জিয়ারতে নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল। শুক্রবার জাতীয়তাবাদী ভ্যান রিকশা চালক দলকে নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারতের পর বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, একটি দল তাদের 20 দাঁত লুকিয়ে রেখেছে, ক্ষমতায় বসতে পারলে তাদের আসল রূপ ফিরে আসবে। আরিফিন শাওনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর 18তম দিন। এদিনেও সকাল থেকে জিয়া উদ্যানে মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে আসা নানা শ্রেণী পেশার মানুষের কণ্ঠে আবেগ, সাথে শ্রদ্ধা ও ভক্তি। এটা হলো আবেগের জায়গা। এই আবেগের জায়গা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা সকল আসছি। আসলে শুধু বিএনপির নেত্রী না, উনি বাংলাদেশের আপামত দল মত নির্বিশেষে সবার কাছে একটা শ্রদ্ধা এবং শ্রদ্ধার জিনিস। দেশনেত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমরা এসেছি এই দম্পতিকে শ্রদ্ধা নিবেদন করতে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, যে কোনো মূল্যে একটি দল ক্ষমতার জন্য মরিয়া। নির্বাচন সামনে রেখে একটি গোষ্ঠী অরাজকতার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। একটি গোষ্ঠী যারা 71-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন, সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন এবং নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মাবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। এরা ক্ষমতায় আসার জন্য এরকম উদ্ভট নানা রকম ফতোয়া দিবে। এদেশের জনগণ, ধর্মপ্রাণ জনগণ, এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে তাদের এই ধর্ম ব্যবসায়ীদের এই প্রচেষ্টা ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমেই প্রতিহত করবে। সাধারণ জনগণ এই ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে দেবে বলে আশাবাদী বিএনপির এই নেতা। আরিফিন শাওন, বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেমিসন গ্রিয়ার। সকাল 9টায় গুলশানের নিজ বাসা থেকেই ভার্চুয়ালি এই বৈঠকে যুক্ত হন তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ এবং একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপি যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির। দেশে ফিরে ঢাকার বাইরে প্রথম সফর হিসেবে 22 জানুয়ারি সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে সব প্রস্তুতি প্রায় শেষ করেছে জেলা বিএনপি। এই উপলক্ষে বিকেলে সিলেট জেলা বিএনপির নেতারা আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ স্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। জানান, তারেক রহমানের এই সফর সিলেটের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আস্থার বার্তা পৌঁছে দেবে। জনসভায় প্রায় 3 লাখ মানুষের সমাগমের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিয়েছে বিএনপি। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করেছেন। জনসভায় অংশ নেওয়ার আগে হযরত শাহজালালের মাজার জিয়ারত করবেন তারেক রহমান। 3 লক্ষ লোক নিয়ে আসার আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের সাথে আমাদের সিলেটের 6টি সংসদীয় আসনের দলীয় প্রার্থী যারা আছেন, 5 জন বিএনপির প্রার্থী, 1 জন জোটের প্রার্থী, সুনামগঞ্জে 5 জন দলীয় দানব শীষের প্রার্থী, সকল প্রার্থীরা কাজ করছে। নানা নাটকীয়তার পরপর অবশেষে 11 দলীয় জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 268 আসনে দলটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেও বাকি আসনে অন্যদের সমর্থন দেওয়ার ঘোষণাও দেন তারা। তবে এখনও সমঝোতা হতে পারে বলে জানান 11 দলের সমন্বয়ক জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। অবশেষে গুঞ্জনই সত্যি হলো,
11 দলীয় নির্বাচনী সমঝোতা জোটে থাকছে না অন্যতম শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনীতির মাঠ যখন ভোটকেন্দ্রিক আলোচনায় সরগরম, তখনই রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এককভাবে 268টি আসনে নির্বাচন করার ঘোষণা দেয় দলটি। আমরা আজকে আপনাদের সামনে এদিন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতর রহমান জানান, যে নীতি আদর্শ নিয়ে জোটের শুরু তা এখন বিদ্যমান নেই, ফলে এককভাবেই নির্বাচন করবে তার দল। বলেন, জোট থেকে বেরিয়ে আসলেও বিএনপি বা জাতীয় পার্টির সাথে জোট গঠনের সম্ভাবনা নেই। ইসলামপন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে নানা নাটকীয়তা ও দিনভর আলোচনা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় 253 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে জামাত ইসলামের নেতৃত্বাধীন 10 দল। এতে 30টি আসন নির্ধারণ করা হয় এনসিপির জন্য। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটে হার জয়যুক্ত করতে নির্বাচনী সমঝোতার জোটে অংশ নিয়েছে তার দল। 3টি কারণে বিচার সংস্কার এবং আধিপত্যবাদ বিরুদ্ধের জায়গা থেকে মূলত আমাদের এটি, এবং একই সাথে আগামী নির্বাচনটি কিন্তু শুধুমাত্র জাতীয় নির্বাচন নয়, এটি একটি গণভোটের হ্যাঁ এবং না এর নির্বাচন। ফলে এই গণভোটে যে মৌলিক সংস্কারগুলো সবাই মিলে করেছে সেটির পক্ষে কিন্তু হ্যাঁ জয়যুক্ত করার একটি নির্বাচন। তবে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনের ঘোষণার পরেও সমঝোতা হতে পারে। তো 300 আসনে একক প্রার্থীর যে নীতি নিয়ে আমরা অগ্রসর হয়েছিলাম, সেটা বলা যায় বেশ সফলভাবে আগিয়েছে, সন্তুষ্টির সাথে আগিয়েছে এবং অত্যন্ত যোগ্য প্রার্থীদেরকে আমরা বাছাই করতে সক্ষম হয়েছি বিভিন্ন আসনে। নমিনেশন সাবমিট করেছেন ওনারা, তো এককভাবে ইলেকশন করার ঘোষণা দিতেও পারেন। তো আমরাও মনে করি যে এখানেও আবার একটা বোঝাপড়া হতে পারে। নির্বাচনে প্রতিযোগিতা হবে, তবে প্রতিহিংসা এড়িয়ে দেশের স্বার্থে কাজ করতে সকলকে আহ্বান জানান জামাতের এই শীর্ষ নেতা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ইসলামী আন্দোলনের জন্য এখনও জোটের দরজা খোলা আছে বলে জানিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ইসলামী আন্দোলন জোটে ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। শুক্রবার রাতে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, এনসিপি আসন সমঝোতা শুরু থেকেই 30টি আসনের বিষয়ে বলে আসছে, এখনও তাই রয়েছে। আমরা এখনো প্রত্যাশা করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটের অংশ হবেন। যদি সেটা শেষ পর্যন্ত না হয়ে ওঠে, তাহলে আমরা অবশ্যই প্রত্যাশা করব যে এনসিপির যেই 30টি আসনে সমঝোতা হয়েছিল জামাতের সাথে এবং অন্যান্য 10 দলীয় নির্বাচনী ঐক্যের সাথে, আমরা প্রত্যাশা করি যে এই সংখ্যাটা বাড়বে। আমরা এই জোটের প্রতি সম্মান রেখে ইতিমধ্যেই এনসিপি তাদের প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রেও আমরা আমাদের পার্টির অনেককেই বিরত করে। জুলাই যোদ্ধাদের উদ্যোগে গঠিত হল নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ নামের আরেকটি নতুন রাজনৈতিক দল। নতুন বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে অভ্যুত্থানের একটি অংশের ক্ষমতা কেন্দ্রিক পুরনো রাজনৈতিক চর্চায় ফিরে যাওয়ার বিপরীতে জুলাইয়ের চেতনায় গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের ঘোষণা দিয়েছে তরুণদের এই দলটি। এনসিপি থেকে পদত্যাগ করা কেন্দ্রীয় 2 নেতা ছাড়াও ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেঘমল্লার বসু, কেন্দ্রীয় সহ সভাপতি নাজিফা জান্নাত সহ জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা রাখা কবি, সাহিত্যিক, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছেন এই দলের সাথে। রিপোর্ট রোকনুজ্জামানের। জুলাই আন্দোলনে এমন ভূমিকায় থাকা সাবেক ছাত্রনেতা আফজাল হোসেনের মতো অনেকেই যুক্ত হয়েছেন 71 আর জুলাইয়ের গণতান্ত্রিক চেতনায় সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় নতুন দলটির আত্মপ্রকাশের সংক্ষিপ্ত অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা তুলে ধরেন জামাতের সাথে জোটে যাওয়ার ঘটনায় পদত্যাগ করা এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা অনিক রায়। রাষ্ট্রের সাথে নাগরিকের সার্বিক সম্পর্কের কোনো রূপান্তর ঘটেনি, বরং সংস্কার প্রক্রিয়া সির্ফ অভিজাত শ্রেণীর মধ্যে আপোষ রফার একটি প্রক্রিয়ায় পুনর্বসিত হয়েছে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষাকে পদদলিত করে সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত আবারও শুরু হয়েছে, সেই তার বিরুদ্ধে লড়াইটাকে আমাদের সাথে এসে যুক্ত হন। 71-এর যে আমাদের অধরা স্বপ্ন, এটি গণতান্ত্রিক রাষ্ট্রের অধরা স্বপ্ন,
সেই অধরা স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমাদের সাথে এসে যুক্ত হন। এরপর নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটির ৩ জন মুখপাত্র সহ ১০১ জনের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়। দলের মুখপাত্র হিসাবে থাকছেন ফেরদৌস আরা রুমি, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা নাজিফা জান্নাত এবং এনসিপি থেকে পদত্যাগ করা তুহিন খান। ৩ মুখপাত্র মিলে ঘোষণা করেন দলের ঘোষণাপত্র। ধর্মীয়, জাতিগত ও লৈঙ্গিক পরিচয়ের সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আরও বেশি ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। প্রায় সব রাজনৈতিক শক্তি কোনো না কোনোভাবে নারী, সংখ্যালঘু বা প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি অবিচারমূলক আচরণ করেছে। জুলাইয়ের রাজপথে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের যে রক্ত ঝরেছে তা কেবল ক্ষমতার পালাবদলের জন্য ছিল না, তা এক ফ্যাসিবাদের জায়গায় আরেক ফ্যাসিবাদ, এক স্বৈরশাসকের বদলে আরেক স্বৈরশাসক বসানোর জন্য ছিল না। সেই রক্ত ছিল রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রকাশ। ৫৪ বছরের শোষণ ও বঞ্চনার ইতিহাস আমাদের স্পষ্ট শিক্ষা দেয়, পুরনো কাঠামো বহাল রেখে জনগণের মুক্তি সম্ভব নয়। আজ যখন সাম্প্রদায়িক বিভাজন ও গণবিরোধী রাজনৈতিক শক্তি জাতীয় ঐক্য ভাঙতে তৎপর, তখন মুক্তিযুদ্ধ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র পথ হলো জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলা। তরুণদের এই উদ্যোগে উপস্থিত ছিলেন জুলাইয়ের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরহাদ মাজার সহ বিশিষ্টজনেরা। আন্তর্জাতিকভাবে এবং আঞ্চলিকভাবে আমরা নিরাপদ না। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ জন সহ ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আগুন লাগলে আতঙ্কিত হয়ে পড়েন ভবনটির বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান ধোঁয়ায় দমবন্ধ হয়ে ঘটনাস্থলে ৩ জন মারা যান। পরে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও 3 জনের। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে ধারণা পুলিশের। রিপোর্ট ফজলা রাব্বির। জ্বলছে আগুন, পুড়ছে বহুতল ভবন। শুক্রবার সকাল 7:50 উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বহুতল ভবনে এই অগ্নিকাণ্ড। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বিল্ডিংয়ে। চিৎকার চেঁচামেচিতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় ও তৃতীয় তলা ফ্লোর। পরে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শী জানান, ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে মানুষের আর্তনাদ শুনলেও আগুনের সঠিক কারণ জানেন না তারা। এখানে কল্পনাতে আসে নাই যে এখানে যে অগ্নিকাণ্ড মারা গেছে, মারা যাওয়ার পরে আমি বুঝতে পারছি। আর এখন এসে দেখতেছি ও তো সামনেই তো থাকতো না, কিন্তু এখন সামনে আগুন লাগছে, পিছনে থাকা অবস্থায় সে ডেড হয়ে গেছে। তারা 4টা যে লাশবাহী ব্যাগ বা ওরকম 4টা লাশবাহী ব্যাগ বের করছে, তারপর কিছু আহত লোক বের করছে। এর ভিতরে আমরা দেখলাম যে 2 জন মানুষ একদম পুরো ঝলসে গেছে মুখ। ওনাদের বেশি যতটুকু শরীর ঝলছে তার চেয়ে বেশি ঝলসে গেছে চেহারা। সম্ভবত যে ধুমার কারণে ওরা হয়তো ধুমা দিয়ে দৌড় দিছে, আগুনের ফুলকুলিটা ওনার চেহারাতে লেগে গেছে। আমি দেখছি শুধু মানুষ মানে হাহাকার, সবাই বাঁচার জন্য আত্মনাদ করতেছে, হাতগুলো বের করে দিচ্ছে। আমরা শুধু দাঁড়ায় এই ছবি দেখতে পাচ্ছি। আর ফায়ার সার্ভিসের লোক পানি সাপ্লাই দিচ্ছে, কিন্তু গ্রিল কাটতে পারে নাই, তাদের কাছে কোনো যন্ত্র নাই। আগুন তো প্রচুর, এই আগুন দেখে তো আমরা বই পেয়ে গেছি। এই আগুন তো আমাদের জানালায় দিয়ে আসে, আমাদের জানালার গ্লাস একদম এমন ভাবে ফাটছে, চুর 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 করে ফাইটে গেছে। এটা আর কি হাত দিলেই পড়ে যাবে, এই জন্য আমরা ধরতেছি না। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। আমরা ইতিমধ্যে 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি, যার মধ্যে 3টি কুয়েত মৈত্রী হাসপাতালে, একটি হলো লুবানা হাসপাতাল, আর একটি হলো উত্তরা স্পেশালাইজড হাসপাতালে, এবং আমরা এইমাত্র একটি সংবাদ পেলাম যে ঢাকা মেডিকেলে একজন মারা গিয়েছেন। এর মধ্যে খুবই পরিতাপের বিষয় যে একই ফ্যামিলির 3 জন সদস্যের মধ্যে আছেন। দোতলার রান্নাঘর থেকে আমরা আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানতে পারি। এটি আরও তদন্তের বিষয়। এটি হয়তো গ্যাস থেকেও হতে পারে, অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বা অন্য কোনো উৎস থেকে হতে পারে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক আলাপের ট্যাবু ভাঙার গল্পে নির্মিত সিনেমা এখানে রাজনৈতিক আলাপ জরুরি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের 5টি শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। সিনেমার পরিচালক সঙ্গীত শিল্পী আহমেদ হাসান সানি, গল্প লিখেছেন ও প্রযোজনা করেছেন খালিদ মাহমুদ দুর্যোগ। চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে সিনেমা হলে উপস্থিত ছিলেন শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান তারেক
আকন্দ ও সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। এছাড়া উপস্থিত ছিলেন মিডিয়ার বিভিন্ন সেক্টরের মানুষেরা। সিনেমাটির সহ প্রযোজনা ও মিডিয়া পার্টনার বাংলাভিশন। গণঅভ্যুত্থানটা যে কারণে হয়েছে সেই বিষয়টা জনগণের কাছে তুলে ধরার জন্য, কারণ আমরা ওই ঐতিহাসিক মুহূর্ত, এই মোমেন্টটাকে আমরা ধরে রাখতে চেয়েছিলাম, যার কারণেই আমাদের মধ্যে আগ্রহ জাগে এবং পরবর্তীতে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এই চলচ্চিত্রটিকে প্রযোজনা করার সিদ্ধান্ত নেই। এটার অন্য কোনো উদ্দেশ্য নেই, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে 5ই আগস্টের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান সেটার স্মৃতিটাকে ধরে রাখা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের গল্পটা তুলে ধরা। এটার একটা সিকুয়েল বা পরবর্তীতে এরকম আরও সিনেমা তৈরি হওয়া উচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির 7ম দিনের কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগারগাঁও নির্বাচন ভবনে শুক্রবার ছুটির দিনেও আপিল শুনানির কার্যক্রম চলে 3টা থেকে 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে 43 জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে 18টি আপিল মঞ্জুর হয়েছে এবং নামঞ্জুর হয়েছে 21টি। এছাড়া অপেক্ষমান 4টি। এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। গত 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে 300 নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট 2568টি মনোনয়নপত্রের মধ্যে 1842 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং 723 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এদিকে শেরপুর 2 আসনের বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসে কমিশনের বাইরে ইয়াজদাইন নামে একজন মারধরের শিকার হন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা শহীদদের রক্ত নিয়ে রাজনীতি ও উপহাস করে তাদের এই সমাজে কোনো জায়গা হবে না। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কল্লা শহীদ মাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, জনগণের মধ্যে গণভোট সম্পর্কে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। মানুষ এখন সব জানে ও বোঝে। এবার হ্যাঁ ভোটের মাধ্যমেই স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ রেড কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। বলেন, দেশ এগিয়ে নিতে সুশাসন প্রতিষ্ঠায় হ্যাঁ ভোট প্রয়োজন। আওয়ামী লীগের তরফ থেকে কোনো ধরনের কোনো সরি বলতে শুনেছেন, রিগ্রেট করতে শুনেছেন, অনুতপ্ত হতে দেখেছেন? তো তাদেরকে কে এই বাংলাদেশের সোসাইটিতে জায়গা দিবে? প্রত্যেকটা জায়গায় গণভোট নিয়ে যথেষ্ট ভিডিও আছে, মানুষজন এটা নিয়ে কথা বলছেন, তারা এই কথাগুলো শুনছে। আমরা নিশ্চিত তারা এই 12ই ফেব্রুয়ারি ভুল করবেন না। তারা এসে হা ভোট দিবেন এবং হা ভোট দিয়ে তারা একটা রেড কার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে। কোনো বিশেষ ভোটের পক্ষে ভোট চাওয়া সরকারের উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে নাসিরাবাদ হাই স্কুলে মাইজ ভান্ডার শরীফের এক অনুষ্ঠান শেষে তিনি সব কথা বলেন। আমির খসরু বলেন, সরকারের উচিত জনগণের ভাগ্য পরিবর্তনের যে ভোট রয়েছে সেই ভোট দিতে উদ্বুদ্ধ করা, কিন্তু সরকার কেবল একটি বিশেষ ভোটের পক্ষে কথা বলছে। কোনো বিশেষ কারণে সরকার এবং তাদের লোকজনদের ভোট দেওয়ার কথা বলা অনুচিত। বিষয়টি জনগণ ভালোভাবে নিচ্ছে না বলে জানান আমির খসরু। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করা ভোট দেওয়ার জন্য। কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না, সরকারের লোকজনের বলা উচিত না। সরকারের উচিত জনগণকে বলা ভোট দেওয়ার জন্য। ভোট বলতে ভোট, সব ব্যাপারে ভোট। কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেবে, কথা বলবে, আবার একটাকে বাইরে রাখবে, এই ধরনের কথাবার্তা ভালো না। মানুষের মনে বিভিন্ন সন্দেহের উদ্রেক হয় এই ধরনের কথাবার্তা কেউ বললে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমা নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে টিএসসি হয়ে শাহবাগ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগানে প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। সরকার তরুণ প্রজন্মকে অবহেলা করে কখনোই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারবে না বলেও মন্তব্য করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
মাধবপুর ও চুনারুঘাট উপজেলাবাসীর উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও আলোচনা সভা হয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এর আয়োজন হয়। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ৪ আসনের বিএনপি প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সাল। বিএনপি ক্ষমতায় এলে নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শরীয়তপুর ৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। ডামুডা উপজেলার ধানকাঠি ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি কথা বলেন। জানান, নদীটির সংরক্ষণ, স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ঢাকা মহানগর উত্তরের মিরপুর মডেল থানার জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরে আলম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী এবং অর্থ সম্পাদক নূর নবী। সাভারে কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড ফিনিশিং ডিপার্টমেন্টের বিভিন্ন পর্যায়ের শ্রমিক, স্টাফ ও কর্মকর্তাদের নিয়ে বার্ষিক মিলন মেলা হয়েছে। ছিলেন তাদের পরিবারের সদস্যরাও। স্থানীয় একটি রিসোর্টে দিনভর ছিল নানা আয়োজন। বিভিন্ন ইভেন্টের পাশাপাশি খেলাধুলায় মাতেন কর্মজীবী এসব মানুষ। ইয়ামাহা ও এসিআই এর হাত ধরে এবার দেশের বাজারে আসলো হাইব্রিড প্রযুক্তির মোটরসাইকেল। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ইয়ামাহা বাংলাদেশের একমাত্র পরিবেশক এসিআই মোটরস ঘোষণা দেয় অত্যাধুনিক প্রযুক্তির এফজেডএস হাইব্রিড বাজারে আনার। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বাইকটিতে রয়েছে হাইব্রিড ইঞ্জিন, যেটি তেল ও ব্যাটারির সমন্বয়ে চলে। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদার। উপস্থিত ছিলেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। অনলাইনে যোগ দিয়েছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া সেলসের ডিরেক্টর মিস্টার হিরোশি সেতোগাওয়া এবং ইয়ামাহা ও এসিআই মোটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজধানীর কাটাবনে পাঠক সমাবেশ কেন্দ্রে অনুষ্ঠিত হল MNN এর যৌথরচিত কাব্যগ্রন্থ রেড স্পার্কের উদ্বোধনী। প্রখ্যাত অনুবাদক অধ্যাপক আব্দুস সেলিম, শিক্ষাবিদ অধ্যাপক শফি আহমেদ, বিশিষ্ট লেখক একরাম কবির এবং কিজি তাহানিনের সমন্বয়ে গঠিত প্যানেলের উপস্থিতিতে আয়োজন হয়। এ সময় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার সংকলন থেকে কয়েকটি কবিতা পাঠ করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার আদর্শ অনুসরণের তাগিদ বিশিষ্টজনদের। সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায় মানুষের ঢল। ট্রাম্প প্রশাসনের সাথে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক। দ্বিপক্ষীয় বাণিজ্য শুল্ক হার সহ অর্থনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। নানা নাটকীয়তা শেষে 11 দলীয় জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। এককভাবে নির্বাচনের ঘোষণা। এখনো সমঝোতা হতে পারে বলছে জামাত। অনিক রায়, তুহিন খান ও মেঘ মল্লার বসুর নেতৃত্বে নতুন দল NPA। ফরহাদ মজহারের আশীর্বাদ। জুলাই যোদ্ধাদের একাংশের পুরনো বন্দোবস্ত চর্চার অভিযোগ। উত্তরায় বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন, 6 জনের মৃত্যু, জীবিত উদ্ধার 13, কয়েকজনের শঙ্কাজনক অবস্থা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।